বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সবাই ভালো আছো? আজকে গণিত বিষয়ে তোমাদের পরিসংখ্যান থেকে গুরুত্বপূর্ণ সমাধান শেখাবো। তো এখান থেকে তোমরা 10 নম্বর নিশ্চিত অবশ্যই পাবে, কারণ আমরা জানি পরিসংখ্যানে 2টা গাণিতিক সমস্যা আসে, এখান থেকে যে কোনো একটা উত্তর করতে হয়। তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমাধান, এই সমাধানটা আজকে করব। তো এই সমাধান যদি তুমি করো তাহলে পরিসংখ্যান থেকে তুমি 10-এ 10 অবশ্যই তুমি পাবে। তো একটা আমি উদ্দীপক লিখে রেখেছি, তোমরা দেখে নাও। তো এখান থেকে প্রথম যে প্রশ্নটা আমি লিখছি যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি এবং কি কি। অথবা আসতে পারে ক নম্বরে মধ্যক শ্রেণীর বা প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী বা পরবর্তী শ্রেণীর মধ্যমান। অথবা আসতে পারে এ ধরনের কিছু তথ্য দেওয়া থাকতে পারে, এখান থেকে মধ্যক বা প্রচুরক নির্ণয় করতে বলতে পারে। খ নম্বরে আসতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। গ নম্বর গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা, আয়তলেখা অঙ্কন করো। তো আমরা প্রথমে ক নম্বরে যাব। তো ক নম্বরে প্রথমে কি বলছে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। তাহলে আমরা এখন লিখব কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা। তাইলে আমরা লিখব কেন্দ্রীয় প্রবণতা কি। তো কেন্দ্রীয় প্রবণতা কি, যে উপাত্তের মানগুলো কেন্দ্রে বা মাঝামাঝি থাকার যে প্রবণতা, কেন্দ্র বা মাঝামাঝি, কেন্দ্র বা মাঝামাঝি মানের দিকে, মাঝামাঝি মানের দিকে উপাত্ত সমূহের পঞ্জীভূত হওয়াকে, পঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কি বলে? কেন্দ্রীয় প্রবণতা বলে। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা। তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে 3টি। আমরা লিখব যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক 3টি। কি কি? এক নম্বর হচ্ছে গাণিতিক গড়, 2 নম্বর হচ্ছে মধ্যক, আর 3 নম্বর হচ্ছে প্রচুরক। তো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে 3টা। কি কি? গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক। এখন আমরা বের করব কি মধ্যক শ্রেণীর বা প্রচুরক শ্রেণীর এর পূর্ববর্তী বা পরবর্তী শ্রেণীর মধ্যমান। তো আমরা প্রথমে এই সারণী আমরা এখানে নেব। তাহলে প্রথমে আমরা এখানে সারণী আঁকব। তাহলে সারণী আঁকার জন্য আমাদের কি কি লাগবে? শ্রেণীব্যক্তি, তারপর হচ্ছে গণসংখ্যা, আর লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। এই 3টা জিনিস লাগবে। এখন আমরা এখানে সারি এবং কলাম এঁকে নেব। তাহলে আমরা এখানে প্রথমে শ্রেণীব্যক্তি আছে কটা? 6টা ছিল। তাহলে আমরা 7টা কলাম সারি আঁকবো। তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা নিয়েছিলাম কত? 21 থেকে নিয়েছিলাম 30, তারপর 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80 পর্যন্ত নিয়েছিলাম। আর গণসংখ্যা আমাদের নেওয়া ছিল কত? প্রথমে 6, তারপরে 4, তারপরে নেওয়া ছিল 12, তারপরে নেওয়া ছিল 15, তারপরে 8, তারপরে 5। তাহলে ক্রমযোজিত গণসংখ্যার নিয়ম কি? প্রথমে যা আছে তাই বসবে 6, এরপরে যোগ হবে পরেরটার সাথে, তাহলে 10, তারপরেটার সাথে যোগ করলে হবে 22, তারপরে হবে 37, তারপরে হবে 45, আর 5-এ 50। তাহলে আমরা এখানে n এর মান কত পেলাম? 50 পেলাম। এখন আমরা কি লিখব? যে এখানে n সমান 50, হ্যাঁ, এবং এটাকে কী করতে হবে? 2 দ্বারা ভাগ দিতে হবে, n/2, মানে হচ্ছে 50/2 সমান কত হয়? 25। তাহলে অতএব আমরা কি লিখব? মধ্যক কত? 25তম পদ, 25তম পদ, যার
অবস্থান। তাহলে এর অবস্থান কোথায়, আমাদের অবস্থান বের করতে হবে। তাহলে দেখো 25 কোথায় আছে, এই যে 37, এই 37-এর মধ্যে কিন্তু এখানে 25 আছে। তাহলে যার অবস্থান কত, 51 থেকে 60 শ্রেণীতে আমরা লিখে দেব যার অবস্থান 51 থেকে 60 শ্রেণীতে, এত শ্রেণীতে। তাহলে আমরা লিখব অতএব মধ্যক শ্রেণী। তাহলে এখন লিখতে হবে মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী কত, এই 51 থেকে 60। তাহলে আমরা মধ্যক শ্রেণী পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা বের করব মধ্যক শ্রেণীর পূর্ববর্তী এবং মধ্যক শ্রেণীর পরবর্তী। তাহলে মধ্যক শ্রেণীর যদি আমরা কি করি, মধ্যমান বের করি, তাহলে প্রথমে আমরা বের করব মধ্যক শ্রেণীর মধ্যমান। দেখো আমরা তিনটাই বের করব, মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান যদি আমরা বের করি, তাহলে 51 যোগ 60 ভাগ দিতে হবে 2। তাহলে 51 আর 60 যোগ করলে কত হয়, 111 ভাগ 2, তাহলে কত হবে 55.5। তাহলে এটা হবে আমার মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা এটা লিখতে পারি মধ্যক শ্রেণীর মধ্যমান। এখন যদি আমরা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী বের করি, তাহলে পূর্ববর্তী কোনটা দেখো তো, তাহলে পূর্ববর্তী মানে এই মধ্যক শ্রেণীর আগেরটা, এটা হবে পূর্ববর্তী, এই শ্রেণীটা হবে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী, আর এটা হবে কি মধ্যক শ্রেণীর পরবর্তী। তাহলে আমরা দুইটাই বের করব। তো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী বের করি। এখন আমরা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান। তাহলে পূর্ববর্তী শ্রেণী কত আছে এখানে, 41 থেকে 50। তাহলে 41 প্লাস 50 আর নিচে হবে 2। তাহলে যোগ করলে কত হয়, 91 ভাগ 2। তাহলে আমরা যে ভাগ দেই তাহলে 45.5। তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী। এখন আমরা বের করব মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান। তাহলে আমরা এখন আবার লিখব মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান। তাহলে পরবর্তী শ্রেণী কত আছে, 51 থেকে 61 থেকে 70। তাহলে আমরা লিখব 61 থেকে প্লাস 70 আর নিচে 2। তাহলে এখানে যোগ করলে কত হবে, 131 ভাগ 2। তাহলে আমরা যদি 131কে 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে, 65.5। তাহলে আমরা দেখো তিনটি বের করলাম, মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান। এখন আমরা বের করব প্রচুরক শ্রেণীর মধ্যমান। তাহলে প্রচুরক কোনটা দেখো তো, আমরা এখানে প্রচুরকের ক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা কাউন্ট করার কোনো প্রয়োজন নাই। আমরা প্রচুরক শ্রেণীর জন্য এখান থেকে কি নিব, সর্বোচ্চ যেই উপাত্ত আছে। তাহলে এখানে প্রচুরক কোনটা হবে, এই যে 15, এই 15 হচ্ছে এখানে সর্বোচ্চ শ্রেণী। তো এই 15 হচ্ছে সর্বোচ্চ উপাত্ত, এই 15 হবে এখানে প্রচুরক। তাহলে এখান থেকে আমরা লিখব প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা হচ্ছে, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে আমরা এখান থেকে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করব। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান। তো প্রচুরক শ্রেণী কত, এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে 51 প্লাস 60 ভাগ 2। তাহলে 111 ভাগ 2 কত হবে, 55.5। তাহলে এইভাবে আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করব। এখন যদি বলে প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর, তাহলে আমরা আগেরটা বের করব। যদি বলে পরবর্তী, তাহলে পরেরটা বের করব। আশা করি তোমরা বের করতে পারবে। তো আমাদের এখন ক নাম্বার আরেকটা আছে, এখান থেকে আমরা একটা উপাত্ত নিয়েছি, এখান থেকে আমরা মধ্যক প্রচুরক নির্ণয় করব। তাহলে এইখানে যে উপাত্ত আছে, এই উপাত্ত থেকে আমরা কি করব, এর আগে মধ্যক বের করব। তো এখানে দেখো, এখানে উপাত্ত কয়টা আছে গুণে নিব, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, মানে জোড় সংখ্যা। তো আমরা আগে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব ক্রম অনুযায়ী। তাহলে আমরা এখানে দেওয়া আছে, এখানে উপাত্ত দেওয়া আছে 10টা। তো উপাত্তের মানগুলোকে আমরা আগে সাজিয়ে নেব, ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। তাহলে আমরা এখানে লিখব যে, এখানে আমরা লিখি উপাত্তের মানসমূহকে, উপাত্তের মানসমূহকে ক্রম অনুযায়ী সাজিয়ে পাই। তাহলে আমরা ক্রম অনুযায়ী সাজিয়ে নেব। তাহলে আমরা প্রথমে 4 7, তারপরে আছে 12 দুইবার আছে, দুইবার নিব। তারপরে আছে কত 15, তারপরে 18,
তারপরে 21, 25, 27 আর 30। তাহলে দেখো আমরা এই 10টা উপাত্তকে কী করলাম, ক্রম অনুযায়ী সাজিয়ে নিলাম, মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম ছোট থেকে বড় আকারে। এখন এখানে উপাত্তের সংখ্যা কয়টা আছে? 10টি, যা জোড় সংখ্যা। তাহলে আমরা জানি জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক। তাহলে আমরা এই সূত্রটা কি জানি? তাহলে আমরা লিখব সূত্র যে মধ্যক সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, আর নিচে আমরা লিখব 2। তো এখন দেখো এখানে n তম পদ, মানে এখানে কত? n মানে এখানে সংখ্যা, হ্যাঁ, উপাত্তের সংখ্যা। তাহলে কয়টা আছে? 10টা। তাহলে n এর মান আমরা লিখব 10/2 তম পদ প্লাস এখানে হবে 10/2 প্লাস 1 তম পদ, আর নিচে হবে 2। তাহলে এখানে ভাগ দিলে আমরা কত পাবো? 5 তম পদ প্লাস এখানে হবে 5 আর একে 6 তম পদ, আর নিচে হবে 2। তাহলে দেখো তো এখানে 5 তম পদ কোনটা আছে? তাহলে 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে 5 তম পদ আর 18 হচ্ছে 6 তম পদ। তাহলে আমরা লিখব 5 তম পদ কত? 15 আর 6 তম পদ 18 ভাগ 2। তাহলে আমরা এখন যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 18 আর 15 যোগ করলে কত হয়? 33, নিচে 2। তাহলে এখানে যদি আমরা ভাগ করি তাহলে কত পাওয়া যাবে? 16.5। তাহলে এটা হবে মধ্যক। তাহলে আমরা এভাবে মধ্যক বের করব। আর এখন দেখো আমরা প্রচুরক বের করব। তাহলে প্রচুরক বের করার জন্য যে সূত্র, যে উপাত্তের মান যেখানে সর্বাধিক বার আছে। তাহলে এখানে যে উপাত্তগুলো আছে, দেখো দেখি এখানে সর্বাধিক কোনটা আছে? এই সর্বাধিক আছে 12 দুইবার। তাহলে এর প্রচুরক হবে 12। তাহলে যেহেতু 12 দুইবার আছে, এর প্রচুরক 12। এখন আমরা খ নাম্বার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করব। তাহলে গড় বের করার জন্য আমরা প্রথমে সারণী আঁকব, গড় নির্ণয়ের সারণী। তাহলে প্রথমে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এখন আমরা এখানে ছক আঁকবো। তাহলে ছক আঁকার জন্য আমাদের যা যা লাগবে, প্রথমে আমরা কি করব, এর শ্রেণী ব্যক্তি নেব। তাহলে শ্রেণী ব্যক্তি, তারপরে আমরা কি নেব? মধ্যমান, শ্রেণীর মধ্যমান। আর তারপরে আমরা নিব গণসংখ্যা, তারপরে আমরা নেব ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। তারপরে আমরা নিব ধাপ বিচ্যুতির FI/UI। তাহলে এখানে কোনটার মান কি? শ্রেণী ব্যক্তি। মধ্যমানকে আমরা ধরবো XI, গণসংখ্যাকে ধরবো এখানে FI, আর ধাপ বিচ্যুতির সূত্র লিখব UI সমান XI মাইনাস A/, এখানে হবে H মানে হচ্ছে শ্রেণী ব্যক্তি। তখন এখন আমরা এটা ছক এঁকে নেব। তাহলে আমরা এখন ছক এঁকে নেই। তো দেখো আমরা এখানে ছক আঁকবো। তো শ্রেণী ব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি আর FI/UI। তাহলে আমাদের যেহেতু কলাম ছিল 7টা, তাহলে 7টা নিয়ে নিই। 1 2 3 4 5 6, এই 7টা কলাম আমরা সারি নিয়ে নিলাম। তো শ্রেণী ব্যক্তি কত ছিল? 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, তারপরে 51 থেকে 60, তারপরে ছিল 61 থেকে 70, 71 থেকে 80। তো এখানে মধ্যমান বের করে নিব আমরা। মধ্যমান বের করার নিয়ম কি? দেখো 30 আর এখানে 21 যোগ করে নিব, যোগ করে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 51, 51-র অর্ধেক কত হয়? 25.5। তাহলে এখানে হবে 25.5। এখন দেখো দেখি এখানে যে ব্যবধান আছে, এখানে দুইটার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে ব্যবধান আছে 10। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমার 10 বাড়বে। তাহলে আমার 25-এর পরে এখানে হবে 35.5, তারপরটা 45.5, তারপরটা 55.5, তারপরটা 65.5, তারপর হবে 75.5। তাহলে এইভাবে আমরা তার মধ্যমান নিয়ে নিব। এখন গণসংখ্যা আমার দেওয়া আছে, কোনটায় কত? প্রথমটা দেওয়া ছিল কত? প্রথমে ছিল 6 4 12। তাহলে 6
4 12 15 আর 8 আর ছিল 5। তাহলে ধাপ বিচ্যুতি আমরা বের করব এখন। তো ধাপ বিচ্যুতির নিয়ম কি, আমরা প্রথমে এখানে এই যে এর মান বের করে নেব। তাহলে এর মান কোনটা, এখানে মাঝের সংখ্যাটা হবে এর মান। তাহলে মাঝে কোনটা আছে, এখানে 2টা আছে। তাহলে আমরা নিচেরটা ধরে নেব। তাহলে আমরা এটাকে ধরে নেব এর মান। তাহলে এটাকে যদি আমরা এর মান ধরে নেই তাহলে কি হবে, এই মানটা হবে 0। তাহলে এই ঘরের মান হবে 0। তো এর নিচের মান এর থেকে বড়, তাহলে এখানে হবে 1 আর পরেরটা হবে 2। আর উপরের দিকে যখন আমরা যাব তাহলে এখানে -1, এখানে হবে -2, এখানে হবে -3। আমরা যদি এই মানগুলো এইভাবে হিসাব করে বাইর করে দেখো, এক্স আই এর মান হচ্ছে কত, এখানে 25.5 আর এর মান হচ্ছে 55.5। তাহলে এই দুইটা থেকে বিয়োগ করলে হয় -30 আর ব্যবধান হচ্ছে এখানে 10। তাহলে 30কে 10 দিয়ে ভাগ দিলে -3। তাহলে আমরা যেইখানে এ ধরবো এখানে 0 ধরে নেব, আর নিচেরগুলো +1 2 3 এভাবে যাবে, আর উপরের দিকে -1 -2 -3। তাহলে আমাদের সময় লস হবে না, আমরা এইভাবে টেকনিক্যালি বের করে নেব। এখন দেখো FIUI মানে কি, আমরা গুণ দিব। তাহলে 3 6 18 -18, এখানে 4 দুগুণে 8, এখানে 12 একে 12, আর এখানে হলো 0, আর এখানে কত 8 একে 8, আর এখানে 5 দুগুণে 10। তাহলে আমরা এখন এখানে সামেশন করব। তাহলে এখানে আমরা বের করব সামেশন FIUI এর মান বের করব। হ্যাঁ, তো এখানে আমরা এই জায়গায় গণসংখ্যা কত, n এর মান 50, আর গণসংখ্যা এখানে 50। আর এই জায়গাতে আমরা কি করব, এখন এই সামেশন FIUI এর মান বের করব। এখানে দরকার নাই, তো এর মানটা আমরা কাউন্ট করব। এখানে 18, আর এখানে কত হচ্ছে 18 আর 12, তাহলে হচ্ছে 30 আর 38। তাহলে 38 থেকে 18 বাদ দিলে কত হয়, 38 থেকে 18 বাদ, তাহলে হচ্ছে 20। তাহলে এর মান -20। তাহলে এর মান পেয়ে গেলাম। এখন আমরা সূত্র লিখব। তাহলে এখন আমরা এখানে লিখব সূত্র। তাহলে গড়, তাহলে গড় আমরা লিখব এক্স এ প্লাস সামেশন FIUI বাই n ইন্টু এজ। তাহলে দেখো এখানে এর মান কত, এর মান হচ্ছে এখানে 55.5 প্লাস সামেশন FIUI এর মান হচ্ছে -20। এখানে হচ্ছে -20, আর n এর মান হচ্ছে এখানে কত, n এর মান 50, আর এইচ মান হচ্ছে ব্যবধান, ব্যবধান হচ্ছে 10। তাহলে আমরা এখানে কত পাবো, 55.5, আর এখানে হচ্ছে প্লাসে মানে যে মাইনাস, আমরা কি করব, এখানে 0 0 কেটে দেব, আর এখানে হবে 4 5 20, তাহলে 4, তাহলে -4। তাহলে আমরা এখানে বিয়োগ করলে কত হয়, 51.5। তাহলে এটা হবে আমার গড়ের আনসার। তো এখন আমরা বের করব মধ্যক নির্ণয়। তাইলে আমরা এখন লিখব মধ্যক নির্ণয়। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের ছক লাগবে এখানে 3টা। একটা হবে কি শ্রেণীব্যাপ্তি, আরেকটা হবে গণসংখ্যা, আরেকটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। এই 3টা ছকের মাধ্যমে আমরা মধ্যক নির্ণয় করব। তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি কত, এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 21 থেকে 30। আমরা ছক এঁকে নেব। এটা আমরা পরীক্ষায় কী করবো, স্কেলের সাহায্যে আঁকবো, কিন্তু আমি হাতে আঁকতেছি, সময় কম। 2 3 4 5 6 7টা করে এঁকে নেব। তো 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। গণসংখ্যা কত ছিল এখানে, 6 4 12 15 8 5। ক্রমযোজিত, তাহলে আমার এখানে 6, তারপরে কত হবে 6 আর 4 10, তারপরে 22, তারপরে 37, তারপরে 45, তারপরে 50। তাহলে আমরা এখানে n এর মান কত পাইছি, 50। তাহলে আমরা লিখব এখানে n সমান 50, এবং এখানে কি n/2। তাহলে n এর মান 50/2, তাহলে কত হয় 25তম পদ। তাহলে লিখব অতএব এখানে এই 25তম মধ্যক, 25তম পদ, মধ্যক 25তম পদ যার অবস্থান। তাহলে যার অবস্থান কোথায় আছে, দেখো এই সাদৃশ্যের মধ্যে আছে, মানে 51 থেকে 60, তার অবস্থান
51 থেকে 60 শ্রেণীতে। তাহলে অতএব 51 থেকে 60 মধ্যক শ্রেণী। তো এখন আমরা কি করব, এখানে সূত্র লিখব মধ্যকের। তাহলে আমরা এদিকে প্রথমে লিখব যে এখানে এল, তাহলে এখানে এল কি হবে, এল হবে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে নিম্ন সীমা কত, এখানে 51। তারপরে আমাদের এখানে কি কি লাগবে, এখানে লাগবে এফসি। এফসি মানে কি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তাহলে এফসি সমান মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তাহলে এখানে কত আছে, মধ্যক শ্রেণী এই যে 37, এর আগের শ্রেণী মানে ক্রমযোজিত গণসংখ্যা 22। তাহলে এফসি মানে 22। আর এফএম মানে কি হচ্ছে, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 15। আর এখানে কি লাগবে, এইচ লাগবে। তাহলে এইচ মানে শ্রেণী ব্যবধান কত, 10, শ্রেণী ব্যবধান 10। আর এন এর মান কত, এন এর মান এখানে 50। তাহলে আমরা এখানে লিখবো, আমরা জানি মধ্যক। তাইলে অতএব মধ্যক সমান, আমরা যে সূত্র জানি এই সূত্রটা লিখব, এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। তাহলে এখানে এল এর মান কত দেখো দেখি, এল এর মান 51, আর এন এর মান হচ্ছে এখানে 50, আর নিচে 2, এফসির মান 22 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান 10, আর এফএম এর মান হচ্ছে এখানে 15। তো 51 প্লাস এখানে আমরা ভাগ দিলে কত হবে, 25 মাইনাস 22 ইন্টু 10/15। তাহলে দেখো আমরা মান বের করব 51, আর এখানে বিয়োগ করলে কত হচ্ছে 3 ইন্টু 10/15। এখন আমরা কাটা দিই, 3 5 15, 5 আর 5 দিয়ে 10কে কাটা দিলে 5 দুগুণে 10। তাহলে 51 আর 2 কত হয়, 53। তাহলে নির্ণয় মধ্যক 53 আমরা লিখে দেবো। অতএব নির্ণয় মধ্যক, অতএব নির্ণয় মধ্যক 53, অত হবে আনসার। এখন আমরা বের করব প্রচুরক নির্ণয় করব। তো এখন আমরা প্রচুরক নির্ণয় করব। তো দেখো, প্রচুরক নির্ণয় করার জন্য আসলে ছক উপাত্তে যা দেওয়া আছে এই ছক দিলে হবে, আর তেমন কিছুই লাগবে না। তাহলে এখানে আমরা শুধুমাত্র ছকে লিখব কি, শ্রেণীব্যাপ্তি, আর লিখব গণসংখ্যা, আর কোনোটাই লাগবে না। তাহলে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। তাহলে আমরা এখানে সারি নিব 7টা, 4 5 6 7। তো এখানে দেখো, এখানে শ্রেণীব্যাপ্তি কত ছিল, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। আর গণসংখ্যা কত কত ছিল, আমরা 6 4 12 15, 6 4 12 15, তারপরে কত ছিল 8 আর 5, তাহলে 8 আর 5। তাহলে এখানে এন এর মান 50। তো আমরা এখান থেকে দেখব যে প্রচুরক মানে কি, যেটা সর্বাধিকবার যেটা আছে। তাহলে এখানে 15 আছে কি সর্বাধিকবার, তাহলে 15 হচ্ছে আমাদের এখানে প্রচুরক শ্রেণী। তাহলে আমরা এখান থেকে 15কে প্রচুরক হিসেবে ধরে নেব। তো আমরা এখানে সূত্র লিখব এখন। তাহলে আমরা লিখব এখানে এল। তো এল মানে কি, এল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নমান। তাহলে এল এর মান 51। তারপরে আমরা কি নিব, এখানে প্রচুরকের ক্ষেত্রে লাগবে F1। তাহলে F1 মানে কি, প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। তার মানে হচ্ছে 15 মাইনাস 12, তাহলে হচ্ছে 3। আর F2 মানে কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী। তাহলে পরবর্তী কত আছে, 8। তাহলে 8 বিয়োগ করলে হবে 7। আর আমাদের এখানে কি লাগবে, এইচ এর মান, মানে এইচ মানে হচ্ছে কত, ব্যবধান। তাহলে এখানে ব্যবধান আছে 10, আর কিছু লাগবে না। তাহলে আমরা এখানে লিখব যে আমরা জানি প্রচুরক সমান এল প্লাস, এখানে আমরা কি লিখব, F1 প্লাস F2 ইন্টু এইচ। এখন মান বসাই দিব। তাহলে এল এর মান 51 প্লাস F1 এর মান হচ্ছে 3, F1 এর মান 3 প্লাস F2 এর মান
7 ইন্টু এইচ এর মান হচ্ছে 10, তাহলে 51 আর প্লাস উপরে 3 দশে 30 আর নিচে 7 আর 3 10, তাহলে আমরা যদি 10 দিয়ে 30কে কাটি তাহলে 3, তাহলে 51 আর 3 কত হচ্ছে 54, তাহলে অতএব নির্ণেয় প্রচুরক, তাহলে নির্ণেয় প্রচুরক কত 51, এটা হবে আনসার। তাহলে আমরা গড়, মধ্যক এবং প্রচুরক, তাহলে আমরা ক নাম্বার এবং খ নাম্বার এগুলো শেষ করলাম, এবং সর্বশেষ আমরা গ নাম্বার করব। তো এখন আমরা 3 নাম্বার গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা এবং আয়তলেখা অঙ্কন করব। তো প্রথমে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের যে ছক আঁকতে হবে, তো আমরা প্রথমে ছক এঁকে নিব। গণসংখ্যা বহুভুজ, তো গণসংখ্যা বহুভুজের জন্য আমাদের যা যা লাগবে, এখানে লাগবে শ্রেণী ব্যবধান, তাহলে শ্রেণী ব্যক্তি লাগবে, তাহলে এখানে লাগবে মধ্যমান আর লাগবে গণসংখ্যা, এই 3টা জিনিস লাগবে। তো এখানে শ্রেণী ব্যক্তি, মধ্যমান এবং গণসংখ্যা। তো এখানে কলাম আমরা কটা নিয়েছিলাম, সারি 7টা, 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে এখানে নিয়েছিলাম 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। আর এখানে আমরা মধ্যমান বের করব, তাহলে এখানে ভাগ দিতে হবে 30 আর 20 50 51, তাহলে এখানে 25.5, তাহলে 10 যেহেতু ব্যবধান আমরা 10 করে বাড়িয়ে নিব, তাহলে 35.5, 45.5, 55.5, 65.5, 75.5, তাহলে এখানে গণসংখ্যা কত 6, 4, 12, 15, 8 আর 5, মানে সর্বমোট এখানে 50টা আছে। তো এখানে এনের মান না দিলেও হবে, সমস্যা নাই। তো এখন আমরা আয়তলেখা গ্রাফ আঁকবো। তো আমরা গ্রাফের ক্ষেত্রে আমরা কি করব, একদিকে নিব মূল বিন্দু, এখানে মূল বিন্দু ধরে নিছি, তো মূল বিন্দু আমরা নিব ও মানে হচ্ছে অরিজিন মানে মূল বিন্দু, আর একদিকে আমরা নিচের দিকে এক্স অক্ষরেখা নিব আর এদিকে নিব ওয়াই অক্ষরেখা। তাহলে এখানে আমরা 5টা ঘর ফাঁকা রেখেছি, এর কারণ হচ্ছে যেহেতু 0 থেকে একবারে 10 না, একবারে 20 পর্যন্ত আছে, এই জন্য আমরা এখানে ফাঁকা নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা নিচের দিকে লিখবো, এই জায়গাতে আমরা নিব মধ্যমান, নিচের দিকে মধ্যবিন্দু বা মধ্যমান নিব, আর এদিকে হবে আমাদের গণসংখ্যা। তো আমরা এখন ব্যবধানগুলো ধরে নিই। তো এখানে কত আছে, গণসংখ্যা আছে সর্বোচ্চ 15, তাহলে আমরা এক ঘরকে এক এক ধরে নিব, তাহলে এখানে 5, 10, 15, 20, 25 ধরে নিলাম। আর মধ্যমানের দিকে আমরা এখানে নিব প্রথমে এখানে 20 থেকে আমরা নিব, তাহলে এখানে হচ্ছে 20, আর তারপরে হচ্ছে 20 আর এখানে হচ্ছে 5 ব্যবধান যদি আমরা ধরি, তাহলে 25.5 আছে, তারপরে আমরা এখানে 25, তারপর হচ্ছে 35.5, তারপরে 45.5, তারপর হচ্ছে 55.5, তারপরে 65.5, তারপরে 75.5, আর এখানে হচ্ছে 85.5, আর লাস্টে 95.5 ধরে নিলাম। তো এখন এই জায়গায় দেখো 25.5 কয়টা আছে গণসংখ্যা, 6টা আছে, তাহলে আমরা এখানে 6 ঘর নিব, তাহলে 5-এর পরে 1 ঘর, এখানে হলো 1 ঘর, 6 ঘর। তারপরে আমরা 35.5 আছে 4টা, তাহলে এখানে আমরা এই পর্যন্ত নিব। তারপরে 45.5 আছে 12টা, তাহলে 10 আর 2 ঘর, 12 ঘর। তারপরে 55.5 আছে কত 15, তাই আমরা এই 15 পর্যন্ত নিব। 65.5 কয়টা আছে, 8টা আছে, তাহলে আমরা এখানে 8 পর্যন্ত নিব। আর 75.5 আছে 5 ঘর, তাহলে 75.5 5 ঘর, তাহলে 75.5, তাহলে আমার 85.5 পর্যন্ত নিলে হবে। তো আমরা এখন কি করব, এই বিন্দুগুলোকে যোগ করে দেব। তো স্কেলের সাহায্যে আমরা এই বিন্দুগুলোকে যোগ করব। তো দেখো স্কেল কোথায় আছে, তো স্কেলের সাহায্যে আমরা এই প্রত্যেকটা বিন্দুকে আমরা এখন যোগ করব। তো আমরা কি করলাম, এখন এই বিন্দুগুলোকে প্রত্যেকটার সাথে যোগ করে দিলাম। যোগ করে দিলে এটা কি হয়ে গেল, একটা গণসংখ্যা বহুভুজ অঙ্কন হয়ে গেল। তাহলে এখানে আমরা
25.5 থেকে 6 গণসংখ্যা ছিল, আর শেষে ছিল 5। তো আমরা এই পর্যন্ত দাগ দিয়ে দিয়েছি। আর যেহেতু এখান থেকে শুরু, এখানে ডট ডট দিয়ে দিব, আর লাস্টের দিকে 5 ঘরে ডট ডট দিয়ে দিব। তো এখন আমরা কি নিয়েছি, এখান থেকে প্রত্যেক ঘরকে 1 একক, এবং নিচের দিকেও আমরা কি করেছি, প্রত্যেক ঘরকে এখানে আমরা 1 ঘরকে আমরা 2 একক ধরেছি, ধরে আমরা এই শ্রেণীব্যক্তি আমরা গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করেছি। এখন আমরা চাইলে এই অংশগুলোকে আমরা কালার করে দিতে পারি। তো এইভাবে রাখলেও হবে। তো আমরা এইভাবে ছক আঁকলাম, কিন্তু আমাদেরকে এখন একটু কিছু লিখতে হবে। তো আমরা লিখব কি, যে আমরা প্রথমে লিখব এখানে OX অক্ষ বরাবর, আমরা লিখব OX অক্ষ বরাবর আমরা কি ধরে নিয়েছি, মধ্যমান। তাহলে OX অক্ষ বরাবর মধ্যমান, OY অক্ষ বরাবর আমরা ধরছি গণসংখ্যা ধরে, এবং মধ্যমানের প্রতি ঘরকে 2 একক, এবং গণসংখ্যার প্রতি ঘরকে 1 একক ধরে ছক কাগজে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তো এটুকু আমাদেরকে লিখতে হবে। লিখে আমরা গ্রাফটাকে এখানে স্ট্যাপলার করে আটকিয়ে দেব। তো আশা করা যায় তোমরা গণসংখ্যা বহুভুজ করতে পারবে। এখন আমরা অজীব রেখা অঙ্কন করব। তো আমরা অজীব রেখা অঙ্কন করার জন্য আমরা প্রথমে ছক এঁকে নেব। তো অজীব রেখার জন্য আমাদের যেই ছকটা আঁকতে হবে, এখানে 3টা উপাত্ত থাকবে। কি কি? শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, আর ক্রমযোজিত গণসংখ্যা। এই 3টা লাগবে। আমরা মধ্যক নির্ণয় করতে যে ছক আঁকছি, ঠিক একই ছক লাগবে। তো শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, আর ক্রমযোজিত গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি এখানে আমরা সারি নিব কয়টা? 7টা। 3টা, 4, 5, 6। আচ্ছা, 6টা নিলে হবে। তো আমরা এখানে শ্রেণীব্যাপ্তি কত নিয়েছিলাম? 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, আর 71 থেকে 80। গণসংখ্যা আমরা কত নিয়েছি এখানে? প্রথমে ছিল 6, তারপরে 4, তারপরে 12, তারপরে 15, তারপরে 8, তারপরে 5। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কত? 6, 4, 10, 12, 22, 15, 37, 8, 45, আর 5, 50। তাহলে আমরা এইভাবে ছক আঁকবো। এখন ছক আঁকার পরে আমরা এখন অজীব রেখার জন্য আমরা গ্রাফ আঁকবো। শ্রেণীব্যাপ্তি, তাহলে আমরা এখানে নিব শ্রেণীব্যাপ্তি, তারপরে এখান থেকে লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, আর লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে 4টা মান লাগবে। তো শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, আর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা সারি আঁকবো 3টা, 4টা, 5টা, 6টা। তো শ্রেণীব্যাপ্তি কত থেকে আছে? শ্রেণীব্যাপ্তি আছে 31 থেকে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। আর অবিচ্ছিন্ন শ্রেণী মানে কি? এখানে কি হবে? যেহেতু 21 আছে, এখান থেকে আমরা পূর্ণ সংখ্যা ধরে নিব। 20 থেকে আমরা ধরবো এখানে 30, তারপরে এখানে ধরবো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, আর এখানে 70 থেকে 80। তো এটা আমরা ধরে নিব অবিচ্ছিন্ন। আর গণসংখ্যা কত আছে? 6, তারপরে 4, তারপরে 12, তারপরে 15, তারপরে 8, তারপরে 5। তাহলে এখানে 6 আর 4 10, 22, আর এখানে 37, 45, আর 50। তো আমরা ছক আঁকলাম। এখন আমরা গ্রাফ আঁকবো। অজীব রেখার গ্রাফ অঙ্কন করার জন্য আমরা কি করব? প্রথমে নিচের দিকে আমরা ধরবো এখানে
অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, আর এদিকে ধরবো আমরা গণসংখ্যা। তাহলে এখানে আমরা লিখব অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, আর এদিকে আমরা নিব ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো এখানে আমি 5 ঘর ফাঁকা রেখেছি, এর কারণ হচ্ছে আমরা একবারে শুরু করব 21 থেকে, যার কারণে এখানে আমরা এই 5টা ঘরকে দাগ দিয়ে ফাঁকা করে যাব। তাহলে এখানে আমাদের প্রথমে আছে কত 20, 20-র পরে আমাদের ব্যবধান হচ্ছে 30, 30-র পরে 40, 40-র পরে 50, তারপর হচ্ছে 60, তারপরে 70, তারপরে 80। তো এই পর্যন্ত আমরা অবিচ্ছিন্ন শ্রেণীতে নিয়ে নিলাম। আর এদিকে আমরা গণসংখ্যা নিব ক্রমযোজিত। তাহলে যেহেতু 50 আছে, তাহলে আমরা এখানে যদি এক ঘরকে 5 নিই, তাহলে কত হয় 5, 10, 15, 20, 25, 30, 35, 40 হয়ে যাবে। তাহলে আমরা 5 করে নিতে পারি। তাহলে এখানে 5, তারপরে 10, 15, আর তারপর হচ্ছে 20, 25, 30, তারপর হচ্ছে 35, তারপরে 40, তারপরে 45, তারপরে 50। তাহলে আমরা এখানে এক্স অক্ষ নেব, এখানে হবে এক্স অক্ষ, আর এদিকে নিব আমরা ওয়াই অক্ষ। তো আমরা দেখো প্রথমে গণসংখ্যা কত আছে, এখানে আমরা দেখো প্রথমে গণসংখ্যা আছে 6। তাহলে আমরা 20 থেকে 30, তো 20 থেকে 30 এখানে আমরা, তো দেখো এখন আমরা কি করব, এখানে গণসংখ্যা প্রথমে 30-তে আছে কয়টা 6 নিলাম। তারপরে 40-তে আছে কত 10, তাহলে আমরা 40-তে নিলাম 10। 50-তে আছে কত, 50-তে আছে এখানে 22, তাহলে আমরা এখানে 22 নিলাম। তারপরে 60-তে আছে কত 37, তাহলে আমরা 35 আর পরে 2 ঘর 37 নিলাম। তারপরে কত আছে 45, তাহলে আমরা এখানে নিব এই 45, তো 45 নিলাম। এবং লাস্টে আছে 50, তাহলে আমরা লাস্টে এখানে 50 নিয়ে নিলাম। এখন আমরা কি করব, স্কেলের সাহায্যে আমরা এগুলোকে এখন যোগ করব। স্কেলের সাহায্যে এই বিন্দুগুলোকে যোগ করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের অজীব রেখা। আর আমরা শুধুমাত্র এই অজীব রেখার ক্ষেত্রে আমরা বিন্দুগুলোকে কি করব, এখানে বিন্দুগুলোকে মিলিয়ে দেব, আর বিন্দুগুলোকে মিলিয়ে দিলেই হয়ে যাবে এটা অজীব রেখা। আর যেহেতু নিচ থেকে শুরু করছে, আমরা তাহলে এখান থেকেও এটাকে এখানে যুক্ত করে দিতে পারি। তো হয়ে গেল আমার অজীব রেখা। এখন এখানে যে আমার লিখতে হবে, এখানে আমরা ঠিক একইভাবে লিখব যে ও এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং ও ওয়াই অক্ষ বরাবর এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নিয়েছি, এবং প্রতি ঘরকে এখানে আমরা 2 একক এবং এদিকে প্রতি ঘরকে 1 একক নিয়ে ছক কাগজে অজীব রেখা অঙ্কন করেছি। তো আমরা এখন সর্বশেষ আয়তলেখা অঙ্কন করব। তো আয়তলেখা অঙ্কন করার জন্য আমাদের যেই ছকটা লাগবে, আয়তলেখা আঁকার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে শ্রেণীব্যক্তি, তারপরে আমাদের নিতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, তারপরে লাগবে মধ্যবিন্দু বা মধ্যমান, আর নিব গণসংখ্যা। এই 4টা লাগবে। তাহলে আমরা প্রথমে ছক এঁকে নেই। তো এখানে আমাদের কি কি লাগবে, শ্রেণীব্যক্তি, সারি কয়টা আছে 6টা, 3, 4, 5, 6টা। তো এখানে শ্রেণীব্যক্তি কত আছে, আমরা নিয়েছিলাম 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, আর 71 থেকে 80, এই পর্যন্ত আমরা শ্রেণীব্যক্তি ধরে নিয়েছিলাম। আর গণসংখ্যা কত ছিল 6, 4, 12, 15, 8 আর 5। এখন দেখো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি কত নিব, অবিচ্ছিন্ন মানে 0.5 আগে এবং 0.5 পরে। তাহলে আমরা এখান থেকে 0.5 আগে মানে 20.5 থেকে এখানে নিব 30.5, তাহলে এখানে হবে 30.5 থেকে 40.5, এখানে হবে 40.5 থেকে 50.5, এখানে 50.5 থেকে 60.5, এখানে 60.5 থেকে 70.5, এখানে 70.5 থেকে 80.5। তাহলে এইভাবে আমাদের নিতে হবে। এখন মধ্যবিন্দু, আমরা এখানে মধ্যবিন্দু বের করব। তাই মধ্যবিন্দু বের করার নিয়ম কি, দুইটাকে যোগ দিতে হবে, 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাদের মধ্যবিন্দু কত হচ্ছে, দুইটাকে যদি আমরা যোগ করি 30, 20, 50, 51, তাহলে এর অর্ধেক হচ্ছে 25.5। তারপরে এখানে হচ্ছে কত মধ্যবিন্দু
35.5, এখানে হচ্ছে 45.5, এখানে হচ্ছে 55.5, এখানে 65.5, আর এখানে 75.5। তাহলে আমরা আয়তলেখ অঙ্কন করলাম। এখন আমরা ছক কাগজে গ্রাফ অঙ্কন করব। তাহলে এখন আমরা গ্রাফ অঙ্কন করি। তো এখন আমরা ছক কাগজে আয়তলেখ অঙ্কন করব। এই জন্য আমরা কি করব, প্রথমে এখানে মূল বিন্দু আমরা ধরে নেব। আগে এখানে নেব ও, আর এদিকে এক্স অক্ষ, আর এদিকে ধরে নেব ওয়াই অক্ষ। তো এই দিকে আমরা নিচের দিকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি ধরব, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। আর এদিকে ধরবো আমরা গণসংখ্যা। তাহলে এখানে নিব গণসংখ্যা। তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি দেখো কত কত আছে। এখানে আছে, আমরা নিব 30.5 থেকে শুরু করব। তাহলে আমরা 20.5 থেকে আমরা প্রথমে শুরু করব। তো এখানে নিব আমরা 20.5। তাহলে 20.5, তাহলে পরেরটা কত হবে 30.5। তাহলে 30.5 থেকে হবে 40.5, তারপরে 50.5, 60.5, 70.5 আর 80.5। তাহলে আমরা এইভাবে নেব। নেওয়ার পরে এদিকে গণসংখ্যা আমরা কত আছে, এখানে 5 ঘর ধরবো। তাহলে 5, তারপর হচ্ছে 10, 15, 20 এভাবে নেব। তো আমরা দেখো 20.5 আর 30.5 এর মধ্যে গণসংখ্যা আছে 6টা। তাহলে আমরা যাব 6 ঘর। তাহলে এই যে এখানে 6 ঘর, এদিকে আমরা 6 ঘর বিন্দু দিব। তারপরে কত আছে, 4 ঘর আছে। তাহলে এরপরে আমরা নিব কি 4 ঘর। তাহলে এখান থেকে 4, আর এদিকে 4 ঘর। তারপরে কত আছে, তারপর আছে 12। তাহলে আমরা এদিক থেকে যাব 10-এর পরে এখানে 12, এদিকেও 12। তারপরে কত আছে 15। তাহলে আমরা নিব 15, এখানে 15 দাগ দিব। তারপরে কত আছে 8। তাহলে আমরা এখানে 8-এর দাগ দিব। আর শেষে আছে 5। তাহলে আমরা এইভাবে এখান থেকে এই পর্যন্ত 5 দাগ দিব। দেওয়ার পরে আমরা কি করব, এই প্রত্যেকটা বিন্দুকে যোগ করে দিব। তো এদিক থেকে এভাবে যোগ করব, এভাবে যোগ করে দিব, এভাবে প্রত্যেকটা বিন্দু যোগ করব। আগে যোগ করে তখন আমরা এখানে স্তম্ভলেখ অঙ্কন করব বা আয়তলেখ অঙ্কন করব। তাহলে আমরা এখন কি করব, এটা স্কেলের সাহায্যে আমরা টান দিব। যেহেতু আমার এখানে একটু সমস্যা হচ্ছে তো করতে, তো আমরা এখানে কিন্তু এই 5 ঘর ফাঁকা রেখেছি। দেখো এখানে যেহেতু 20 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা এই 5 ঘর এখানে ফাঁকা রেখে যাব। তো এইখানে আমরা এখন যোগ করে দেব। তাহলে দেখো এখান থেকে এই বিন্দু পর্যন্ত যোগ করব। প্রত্যেকটা বিন্দু এখানে স্কেলের সাহায্যে আমরা সুন্দরভাবে যোগ করে দেবো। আমি হাত দিয়ে করে দিচ্ছি, তোমরা স্কেল দিয়ে দাগগুলো টেনে নেবে। তো এখানে যোগ করে দিয়ে আমরা এখানে শুধু কালার করে দিলেই আমাদের এখানে আয়তলেখ অঙ্কন করা হয়ে যাবে। তাহলে আমরা যে বিন্দুগুলোকে যোগ করলাম, এখন আমরা কি করতে পারি, এগুলোকে এভাবে কালার করে দিতে পারি। কালার করে দিব। তাহলে আমাদের আয়তলেখ অঙ্কন করা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এইভাবে আমরা আয়তলেখ আঁকবো এবং বর্ণনা আমরা কি দিব, ও এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, ও ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে, এবং অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির প্রতি এক ঘরকে 2 একক এবং গণসংখ্যার প্রতি ঘরকে 1 একক ধরে ছক কাগজে আমরা আয়তলেখ অঙ্কন করব। তো এইভাবে আশা করি তোমরা পরিসংখ্যানের যে অঙ্কগুলো আছে, এই অঙ্ক যে তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝো, তাহলে পরিসংখ্যান থেকে তোমাদের 10 নম্বর অবশ্যই তোমরা কমন পাবে। এবং পরীক্ষায় ভালো করার জন্য তোমাদের যে সাজেশন আমি দিয়েছিলাম, ওই সাজেশনটাও যদি তোমরা ভালো করে ফলো করো, তাহলে অবশ্যই এখান থেকে ভালো করবে।